নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের ডাব্লিউবিপিএসসি যে ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে এবং আপনাদের প্রস্তুতিকে আরও এনহ্যান্স করার জন্যই আমাদের এই মক টেস্ট সিরিজ। দেখতে দেখতে মক টেস্ট সিরিজের যে 9 নম্বর যে সেট সেটা আজকে আমরা আপলোড করে দিয়েছি এবং তার যে ডিটেল এক্সপ্লেনেশন প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা রাইটিংকে একটা অন্য আঙ্গিকে বলা, সেখান থেকে কোনো রেলিভেন্ট পয়েন্ট সেগুলোকে তুলে ধরা, এভাবেই আমরা মক টেস্টের যে অ্যান্সারটা রয়েছে সেটা করি। তো আমরা চলে যাচ্ছি একদম শুরুতেই। প্রথমেই আমাদের থাকছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা কী ছিল না, একটা নিউজ পেপার রাইটিং দিয়েছিল যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এর আগে আমরা বেশ কিছু রোড অ্যাক্সিডেন্ট কভার করেছি, মানে বিভিন্ন যে অ্যাক্সিডেন্টাল যে রিপোর্টগুলো, যেমন হচ্ছে অলরেডি আমাদের ট্রেন হয়ে গেছে, প্লেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট একটা করে রাখা ভালো, সব রকম পয়েন্টগুলো। পরে আমি একটা চেষ্টা করব যে সমস্ত রিপোর্টগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করা, যেটা আপনাদের এক্সামের সময় অনেকটা উপকারে দেবে। যাই হোক, আজকে আমরা প্রথম যে রাইটিংটা চলে যাচ্ছি সেটা হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্ট বলেছে যে, এবং এখানে কারণ বলে দিয়েছে হাই স্পিড এবং ডেন্স ফগ, মানে প্রচণ্ড কুয়াশা এবং হাই স্পিডের জন্য, ঠিক আছে। এবং কলিশন যেটা হয়েছে একটা মোটর ভ্যানের সঙ্গে একটা মিনি বাসের, 6 জন মারা গেছে এবং 15 জন আহত হয়েছে। তো রিপোর্ট লেখার যেটা প্রথম নিয়ম, যে আমরা প্রথমে একটা টাইটেল দেবো, টাইটেলের পর আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখবো, এবং এখানে যেহেতু কোনো সিটির নাম মেনশন নেই তাহলে আমরা এবিসি সিটি এরকম দিয়ে দেবো। ডেটও মেনশন নেই, তাহলে পরীক্ষার যে ডেটটা সেই ডেটটাই আমরা এখানে দেবো 28শে ডিসেম্বর। এবং তারপর আমরা নিজেদের মতো করে জিনিসটা লিখবো। এবং এই ধরনের রিপোর্টগুলো আমি বারবার বলেছি যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, যে প্রথমেই আমাদের লিখতে হবে যে কী ঘটনাটা হয়েছে এবং কতজন মারা গেছে। এটা লেখার পরেই আমরা চলে যাব যে আই উইটনেস যারা ছিল তারা কি দেখেছে বা কী কারণটা উঠে এসছে, এবং সেখানে ইনজিওর্ড প্যাসেঞ্জারদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যারা সাধারণ মানুষ আছে তারা এসে রেস্কিউ অপারেশনে নেমে পড়েছে, পুলিশ এসছে, এবং একটা রোড জ্যাম্পের মতো সৃষ্টি হয়ে গেছে, রোড জ্যাম্প, সেটাকেও আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন চলছে, এই দুটো গাড়িকেই সিজড করা হয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না হয় তাহলে কীরকম কী পদক্ষেপ নেওয়া হতে পারে সেটা একটা ব্যাপার হতে পারে। এবং অবশ্যই এলাকাতে একটা গভীর শোকের ছায়া নেমে এসছে। তো এই রকম করে আমরা মোটামুটি একটা ভেবে নিলাম, এবার আমরা লিখতে শুরু করি। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা শিরোনাম 2-3 রকম দেওয়ার চেষ্টা করি, আপনাদের যেটা ভালো লাগবে। তো দেখুন, টাইটেল যেটা হয়েছে 6 কিল্ড ইন ফগি নাইট রোড অ্যাক্সিডেন্ট। আমরা ফগি নাইটটাকে খুব ফোকাস দিচ্ছি, ফগি নাইট, ঠিক আছে। যেহেতু ভোরবেলা 3টের সময় এটা হয়েছে, তাহলে নাইটে আমরা বলবো। অ্যান্ড ফাটাল রোড অ্যাক্সিডেন্ট অ্যাট হাইওয়ে ইন ফগি নাইট, ঠিক আছে। তাহলে এরকম আমরা একটা টাইটেল দিয়ে দিলাম, এবং তারপরেই আমরা চলে যাচ্ছি আমাদের রিপোর্ট। এখানে দেখুন বাই স্টাফ রিপোর্টার, এই পার্টগুলো কিন্তু লিখতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা যে পার্ট সেগুলোতে কিন্তু এক একটা নাম্বার থাকে টাইটেলের জন্য, আপনার প্যাটার্নটার জন্য। বেশ, তাহলে এবিসি সিটি যেরকম বললাম 28শে ডিসেম্বর, এ ট্র্যাজিক road accident occurred at ABC City in PQR district yesterday around 3 a.m. The accident took place due to a head-on collision, মানে head-on collision মানে মুখোমুখি ধাক্কা, between a matador and a minibus. As a result of the accident, 6 people lost their lives on the spot. 6 জন মারা গেছে, অ্যাটলিস্ট 15 আদার্স ওয়ার ইনজিউর্ড ইন দিস মিশআপ, মানে ঠিক আছে। তাহলে এই যে ম্যাসাকার যে ঘটনাটা হয়েছে, এরকম যে ট্র্যাজিক ইনসিডেন্ট, তাতে 15 জন ইনজিওর্ড হয়েছে। তাহলে এই পার্ট আমার হয়ে গেল। এরপর আমরা চলে যাব বিস্তারিত আলোচনাটা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ সোর্সেস, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ কজড বাই হাই স্পিড অ্যান্ড ডেন্স ফগ প্রিভিলিং ইন দ্য এরিয়া অ্যাট দ্যাট টাইম। সেই সময় যে একটা হাই স্পিডে গাড়িগুলো চালছিল এবং সেই সময় এতটাই কুয়াশা ছিল যে এরকম দুর্ঘটনাটা ঘটেছে। ডিউ টু পুয়ার ভিজিবিলিটি, দ্য ড্রাইভার ফেল টু কন্ট্রোল দেয়ার ভেহিকলস লিডিং টু সেভার কলিশন, ঠিক আছে। তারা কন্ট্রোল হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি দুটো, এবং ধাক্কা লাগে পরস্পরের সাথে। অল দ্য ইনজিওর্ড ওয়ার ইমিডিয়েটলি রাশ টু দ্য নিয়ারেস্ট হসপিটাল ফর ট্রিটমেন্ট, তাদেরকে নিয়ে যাওয়া হয়। লোকাল রেসিডেন্ট রাশ টু দ্য স্পট আফটার হিয়ারিং দ্য সাউন্ড অফ দ্য ক্র্যাশ অ্যান্ড হেল্প ইন রেস্কিউ অপারেশন বিফোর দ্য পুলিশ অ্যারাইভ, ঠিক আছে। যে কোনো ঘটনার আগে তো পুলিশকে ফোন করা হয়, তাদেরকে খবর দেওয়া হয়, তার আগে কিন্তু সাধারণ মানুষ এসে সেই রেস্কিউ অপারেশনে নেমে পড়ে। তো একদম এই ধরনেরই জেনারেলি ঘটনাগুলো দেখা যায় কোনো দুর্ঘটনা হলে। তো সেভাবে আপনারা লিখলেন, এবং তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে কী করা হয়েছে বা আদার্স কী কী ডিসিশন নেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কি, দ্য পুলিশ স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন অ্যান্ড সিজ বোথ দ্য ভেহিকল ইনভলভ ইন দ্য অ্যাক্সিডেন্ট, গাড়ি দুটোকেই সিজ করা হয়েছে এবং একটা ইনভেস্টিগেশনও শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। দ্য ইনসিডেন্ট হ্যাজ কাস্ট এ শ্যাডো অফ গ্রিফ ওভার দ্য এন্টায়ার এরিয়া। দেখুন, এই যে কিছু কমন শব্দ
রাশ টু দ্য হসপিটাল, ঠিক আছে, পিপল রাশ টু দ্য স্পট, ঠিক আছে, তাদেরকে হসপিটালাইজড করা হয়েছে। তারপরে এই যে দ্য ইনসিডেন্ট হ্যাজ কাস্ট এ শ্যাডো অফ গ্রিফ, অর্থাৎ শ্যাডো অফ গ্রিফ মানে গভীর শোকের ছায়া এনে দিয়েছে এন্টায়ার এরিয়াতে। তাহলে এই ধরনের যে লাইনগুলো এগুলো কিন্তু খুব কমন, এবং অ্যাক্সিডেন্টাল যে রিপোর্টগুলো থাকবে সেখানে কিন্তু এগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তো এটা হয়ে গেল আমাদের রিপোর্ট রাইটিংটা। যদি আপনাদের অন্য কোনো টাইটেল দিতে মন হয় বা এই রাইটিংটাকে আরও কী করে ইমপ্রুভ করা যায় সেটা আমাকে অবশ্যই সাজেশন দিতে পারেন। আপনারা নিজেরাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ঠিক আছে, পরের পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেসিটা আমরা একটু ভালো করে পড়ে নিই। দ্য চিফ অবজেক্টিভ of the repetitive form of advertisement is to help people to remember the product. দ্য চিফ অবজেক্টিভ অফ রিপিটেটিভ ফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো মানে যে বিজ্ঞাপনগুলো বারবার দেখানো হয় তার একটা অবজেক্টিভ আছে, তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেটা হচ্ছে কি, টু হেল্প পিপল টু রিমেম্বার দ্য প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে মানুষের মনের মধ্যে যাতে দাগ কাটে সেই জন্য। দ্য জেনারেল প্রিন্সিপাল ইজ সিমিলার টু দ্যাট ফলোড বাই বাজাজ অটোমোবাইল লিমিটেড, ইউ জাস্ট ক্যান নট বিট এ বাজাজ। ঠিক আছে, তাহলে বাজাজ অটোমোবাইল লিমিটেডের একটা অ্যাড দেখতে পাওয়া যায়, মানে এই ধারণাটাকে আরও ভালো করে আমরা যদি ভাবি তাহলে সেটা আমরা বাজাজ অটোমোবাইল লিমিটেডের ক্ষেত্রে দেখতে পাবো যে তুমি কেন কখনোই বাজাজকে বিট করতে পারবে না, হারাতে পারবে না। তো এটা হচ্ছে ওদের ট্যাগ লাইন বা ক্যাপশন আমরা বলতে পারি কোম্পানির। দ্য রিপিটেশন অফ এ ফেজ, অর্থাৎ এই বারবার এই যে ফ্রেজটা, এই যে ক্যাপশনটা, সেটার যে বারবার রিপিটেশন করা। দ্য ইনক্লুশন অফ এ ট্রেড নেম অর এ ট্রেডমার্ক, মানে কোনো একটা প্রোডাক্টের মানে কোনো একটা কোম্পানির নাম এবং তাদের যে ট্রেডমার্ক, তাদের যে যেটা থাকে একটা কোম্পানির ট্রেডমার্ক থাকে ইন এভরি অ্যাডভার্টাইজমেন্ট, প্রত্যেকটা বিজ্ঞাপনে, ইজ ইন্টেন্ডেড টু ইমপ্রেস আপন দ্য মাইন্ড অফ এ রিডার লিসেনার দ্যাট নেম অর ফেস অর পিকচার। তাহলে তাদের এই লক্ষ্যটাই থাকে যে যিনি এটা পড়ছেন বা যিনি এটা শুনছেন তার মনের মধ্যে কিন্তু একটা ইমপ্রেশন সৃষ্টি করা, সেই নামটা বা সেই ছবিটা বা ফ্রেজটা। আমরা দেখতে পাই না যে কোনো একটা কোম্পানির হয়তো নামই নেই, কিন্তু শুধু তার লোগোটা দেখে আমরা বুঝে যেতে পারি যে এটা কোন কোম্পানি, তাই তো? তাহলে কোনো একটা ছবি বা কোনো একটা কোম্পানির নাম বা কোনো একটা ফ্রেজ, সেটা দেখেই আমরা বুঝতে পেরে যেতে পারি যে এটা এই কোম্পানি। তো এটা অবশ্যই তাদের বিভিন্নভাবে রিপিটেটেড যে বিজ্ঞাপন তার মাধ্যমে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। দ্য রেসপন্স সট বাই দ্য অ্যাডভার্টাইজার ইজ অ্যাচিভ when a customer enter into a shop for say টুথপেস্ট। অর্থাৎ এই এই ধরনের মানে বিষয়গুলো দেখা যায় যখন কাস্টমার কোনো একটা দোকানে ঢুকে, কখনো কিন্তু এরকম জিজ্ঞেস করেন যে একটা টুথপেস্ট দাও। টু দ্য শপকিপার কোশ্চেন এনি পার্টিকুলার ব্র্যান্ড প্লিজ, শপকিপারও তো জিজ্ঞেস করে যে অন্য কোনো ব্র্যান্ড দেখাবো। দ্য কাস্টমার গিভ দ্য রিপ্লাই দ্যাট ইজ ইন হিজ মাইন্ড, নট নেসেসারিলি বিকজ হি হ্যাজ অ্যারাইভড এট এ ডিসিশন বাই এনি প্রসেস অফ রিজনিং। মানে কাস্টমার যে রিপ্লাইটা যায় বা যে উত্তরটা দেয় যে আমি কোন টুথপেস্টটা নেবো, সেটা কিন্তু তার মনের মধ্যে গাঁথা থাকে, এবং এমনটা নয় যে সে কিন্তু মানে সেটা কিনবো বলেই কিন্তু এসেছে, বা দ্য বাট এনি প্রসেস অফ রিজনিং, মানে তার মাথার মধ্যে কিন্তু এমনটা নয় যে সেটা একটা খুব ভাবনা চিন্তা করেই সে এই দোকানে এসেছে যে সেই প্রোডাক্টটা নেবে। নট বিকজ সাম স্ট্রং ফিলিং হ্যাজ বিন অ্যারাউজড ফর সাম পার্টিকুলার ব্র্যান্ড, বা এমনটাও নয় যে ওই পার্টিকুলার ব্র্যান্ডটার প্রতি তার একটা বিশাল একটা স্ট্রং ফিলিং রয়েছে, বাট সিম্পলি বিকজ হি হ্যাজ রিপিটেডলি সিন দ্য নেম, কিন্তু সে সঙ্গে সঙ্গে এই নামটা এই জন্যই বলে কারণ সে বারবার এই নামটা দেখেছে, অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড ইন হিজ মাইন্ড উইথ দ্য আইডিয়া অফ এ গুড টুথপেস্ট, এবং তার মনের মধ্যে এই ধারণাটা চলে এসছে যে এটা একটা দারুণ টুথপেস্ট, বা হ্যাঁ মাজন, দাঁতের মাজন যেটা টুথপেস্ট। সাম ট্রেড নেম বিকাম সো কমন, কিছু ট্রেড নেম আছে, কিছু কোম্পানির নাম আছে যেগুলো এতটাই মানে পরিচিত দ্যাট দে ডিসপ্লেস দ্য ট্রু নেম অফ দ্য কমোডিটি ইটসেলফ, যে একটা যে প্রোডাক্ট মানে একটা পার্টিকুলার প্রোডাক্ট যেটা রয়েছে তার তো একটা নাম আছে, তাই তো? যেমন এই যেখানে বাজাজ অটোমোবাইল বলা হয়েছে, মানে বাজাজ তো একটা কোম্পানি, সে অটোমোবাইল বানায়, সে গাড়ি বানায়, ঠিক আছে, বাইক বানায়। তাহলে এরকমই একটা বিষয় যে তার মানে যখনই গাড়িটা বাজাজ, আমরা গাড়িটা আর পার্টিকুলারলি বলছি না, এটা বাজাজ এরকম বলছি, তার মানে সেরকমই একটা বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে যে ডিসপ্লে দ্য ট্রু নেম অফ কমোডিটি ইটসেলফ, অর্থাৎ অনেক সময় একটা প্রোডাক্ট যেটা রয়েছে সেটা একটা কোম্পানির নামের মাধ্যমেই সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। যেমন হচ্ছে ভেসলিন, এখানে ভেসলিনের এক্সাম্পল দিয়েছে, দ্য ওয়েল নোট ট্রেড নেম ফর দ্য পেট্রোলিয়াম জেলি, তাই তো? এটা একটা পেট্রোলিয়াম জেলি,
একটা জনপ্রিয় নাম হচ্ছে ভেসলিন। অ্যাডভার্টাইজমেন্ট হুইচ হ্যাভ রিলাইড অন রিপিটেশন হ্যাভ ইন দ্য পাস্ট প্রুভ ভেরি পাওয়ারফুল, বাট উইথ দ্য ইনক্রিজ ভ্যারাইটি অফ pro priority article and product intended for the same purpose। আচ্ছা, এবার কি বলছে দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট হুইচ হ্যাভ রিলাইড অন দ্য রিপিটেশন হ্যাভ, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা এরকম রিপিটেশনের উপরেই কিন্তু নির্ভর করে ইন দ্য পাস্ট, অতীতে প্রুভ ভেরি পাওয়ারফুল, এক সময় এটা প্রচণ্ড একটা পাওয়ারফুল টেকনিক হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট উইথ দ্য ইনক্রিজ ভ্যারাইটি অফ প্রো প্রায়োরিটারি আর্টিকেল, কিন্তু এরকম মানে বিভিন্ন মানে জনপ্রিয় এবং প্রায়োরিটি যে সমস্ত আইটেমগুলো, মানুষ যে আইটেমগুলো কিনতে চাইছে সে তার ভ্যারাইটিটাও তো বেড়েছে, অ্যান্ড প্রোডাক্ট ইন্টেন্ডেড ফর দ্য সেম পারপাস, এবং একই কারণের জন্যও অনেক রকম প্রোডাক্ট চলে আসছে। মানে বাজারে হয়তো তখন একটা প্রোডাক্টটি যখন মার্কেট হয়তো একটা বিশাল রকম করে নিয়েছে, কিন্তু এখন প্রচুর এরকম কোম্পানি চলে এসছে যারা হয়তো আরও উৎকৃষ্ট মানের প্রোডাক্ট দিচ্ছে বা আরও উৎকৃষ্ট মানের ট্যাগলাইন দিচ্ছে, যেটা মানুষকে আকৃষ্ট করছে। দিস কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ লসিং সাম অফ ইটস ভ্যালু। সেই জন্য এখন এই ধরনের যে রিপিটেশন করা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু তার ভ্যালুটা অনেকটা হারাচ্ছে, বিকজ অফ দ্য কনফিউশন অফ নেম দ্যাট অ্যারাইজ ইন এ কাস্টমার মাইন্ড হোয়েন হি উইসেস টু বাই। মানে যখন সে কোনো একটা জিনিস কিনতে চায় তখন তার মধ্যে কিন্তু একটা এত এত প্রোডাক্ট হয়ে গেছে যে তাদের মধ্যে একটা কনফিউশন থাকতে চলে আসে। যেমন সিগারেট হোক, টোবাকো হোক, সোপ হোক মানে সাবান, চকলেট, চা এবং এর অন্যান্য জিনিসপত্র যেগুলো দ্বারা ব্যাপকভাবে যেগুলো ব্যবহৃত হয়, তাতে কিন্তু এই রিপিটেশন অফ অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু চলছে না। তাহলে এটার প্রেসিটার মূল অর্থ হচ্ছে যে রিপিটেশন করা অ্যাডভার্টাইজমেন্টে এবং তারও একটা লিমিটেশন, সেটা আমরা দেখতে পেলাম। তার মানে কি একটা সময় প্রোডাক্টের নাম বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের নাম বা তার যে ট্রেডমার্ক, সেটা এতটাই একটা সময় ব্যবহার করা হতো যে মনে হতো যে জিনিসটা হয়তো তার সাথে রিলেটেড। যেমন এই যে বলছে যে পেট্রোলিয়াম জেলি বলে ভেজলিন যেটা ব্যবহার করে আমরা ভেজলিনই বলি, আমরা আলাদা করে কিন্তু পেট্রোলিয়াম জেলি এরকম বলি না, আমরা ভেজলিন বলি, তাই তো? তাহলে এই ধরনের প্রোডাক্টের নাম একটা গভীরভাবে মানুষের মধ্যে রেখাপাত করে। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে, মানে অতীতে সেটা অবশ্যই ছিল, কিন্তু এই মুহূর্তে এত প্রোডাক্ট হয়ে গেছে, এত ভ্যারাইটি চলে এসছে যে মানুষের কিন্তু ওই রিপিটেশন অফ দ্য যে টেকনিকটা অ্যাডভার্টাইজমেন্টে, সেটা কিন্তু এখনকার ক্ষেত্রে আর অতটা আগের মতো প্রযোজ্য নয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রেসির অ্যান্সারটা আমরা দেখিনি। কি বলছে? দ্য পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ রিপিটেটেড অ্যাডভার্টাইজমেন্ট। আমি যেটা বললাম যে এটা একটা পাওয়ার অবশ্যই ছিল, এটা একটা দুর্দান্ত ক্ষমতা ছিল রিপিটেটিভ অ্যাডের, কিন্তু এখন লিমিটেশন চলে আসছে। দ্য প্রাইমারি গোল অফ রিপিটেটেড অ্যাডভার্টাইজিং ইজ টু এনগ্রেভ এ ব্র্যান্ড নেম অর স্লোগান ইন্টু দ্য কাস্টমার মেমোরি। এনগ্রেভ মানে হচ্ছে কি, মানে এনগ্রেভ মানে হচ্ছে একদম প্রথিত করা, একটা মানুষের মনের মধ্যে একটা গভীরভাবে প্রথিত করা কোনো একটা ব্র্যান্ডের নাম বা স্লোগান থ্রু কনস্ট্যান্ট এক্সপোজার, মানে বারবার সেই জায়গাটাকে সেটাকে বলে এক্সপোজ করে, সেই বারবার তার নামটা বলে। দিস টেকনিক এম টু ট্রিগার অ্যান অটোমেটিক রেসপন্স, এবং অবশ্যই এই যে টেকনিকটা ছিল সেটা একটা অটোমেটিক রেসপন্স, এবং একটা সেটা বিজ্ঞাপনে দেখাতো, কিন্তু এটা মানুষের মধ্যে যে রেখাপাত করতো তার জন্য সেটা মানুষের মনের মধ্যে একটা অটোমেটিক রেসপন্স সৃষ্টি করতো, লিডিং কাস্টমার টু চুজ এ প্রোডাক্ট আউট অফ ফ্যামিলিয়ারিটি রাদার দ্যান লজিক্যাল থিঙ্কিং। এবং মানে খুব বেশি লজিক্যাল থিঙ্কিং না করেই কিন্তু মানুষ এই প্রোডাক্টটার সাথে এতটাই পরিচিত হয়ে যেত যে মানুষ সেটা কিনে নিত। ইন সাম কেসেস ব্র্যান্ড নেম ইভেন বিকাম সিনোনিমাস উইথ দ্য প্রোডাক্ট ইটসেলফ। তাই তো, যে এই যে ভেজলিনের এক্সাম্পলটা হলো, যে ভেজলিনের মানে ওটা যে পেট্রোলিয়াম জেলি, সেটা কিন্তু আর বলাই হতো না, তাই না? হাউএভার উইথ দ্য মডার্ন এরা অফ নিউমারাস কম্পিটিটিং ব্র্যান্ড, কিন্তু এই যে মডার্ন এরা, এই যে সময়টা, এখানে এত কম্পিটিটিং ব্র্যান্ড চলে এসছে, এত প্রতিযোগিতামূলক একটা পণ্যের বাজার হয়ে গেছে, দিস মেথড ইজ বিকামিং লেস এফেক্টিভ। এখন এই জিনিসটা কিন্তু অতটা এফেক্টিভ নয়, অ্যাজ ইট অফেন লিড টু কনজিউমার কনফিউশন, কারণ এটা কনজিউমারদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ দ্য রিপিটেটিং অ্যাডভার্টাইজিং। বেশ, তাহলে আমরা প্রেসিটা পড়লাম। প্রেসির পর আমরা চলে যাচ্ছি ট্রান্সলেশন পার্ট। ট্রান্সলেশনেও এটাও আপনারা বারবার বলছিলেন যে পিকে দে সরকার ছাড়াও আপনারা অন্যান্য যদি ট্রান্সলেশন করেন ভালো হয়। তো এটাও কিন্তু বাংলা সাহিত্যের একটা গল্প, সত্যজিৎ রায়ের একটা গল্প। তো এই গল্পটা থেকেই তুলে ধরেছি। আগের দিনও আমি একটা ফেলুদার গল্প থেকে ট্রান্সলেশন করতে দিয়েছিলাম, তো এটা একটা সত্যজিৎ রায়ের লেখা একটা গল্প। তো চলুন ট্রান্সলেশনটা আমরা যেরকম লাইন বাই লাইন ট্রান্সলেশন করি সেভাবেই আমরা করব। আচ্ছা, এটা দেখে নেন ট্রান্সলেশনটা, এবার আমরা লাইন বাই লাইন এর সলিউশনে যাই। প্রথমেই যেটা,
কি বলছে, আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। দেখুন, এই ধরনের প্যাসেজগুলো দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা কিভাবে শব্দগুলো বলবো সেটা আমরা দেখব। কারণ এখানে এই যে গোটা প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সেই লিখছি, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে এই জন্য লিখছি কারণ আপনার প্যাসেজটা একবার দেখুন। অবশ্যই এটা একটা পুরনো গল্প, কিন্তু এই যে বলছেন এখন ভাবছেন, ছাপার অক্ষরে যা কিনা একবারেই ঠান্ডা নেহাত খবর মাত্র আলোড়িত করে তুলছে, প্রতীক্ষায় ছিল, তার মানে গোটাটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। তার মানে কোনো একটা গল্প যদি আমরা অংশ থাকে, সেটা সবসময় যে সেটাকে আমরা পাস্ট টেন্সে লিখতে হবে তা নয়। ফেলুদার গল্পটা যখন আমরা পড়ছি, লালমোহনবাবুর বেল টেপের সঙ্গে সঙ্গে ফেলুদা বলল কোনো সুখবর মনে হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে না, সেখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন যে আমি যখন ট্রান্সলেশন যেটা করছি সেটা আমি কোন টেন্সে করব, এটাও কিন্তু দেখার, ঠিক আছে? তাহলে আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। দিস মর্নিং ইটসেলফ, আজ সকালেই বেরিয়েছে এই প্রদর্শনীর খবর। দ্য নিউজ অফ দিস এক্সিবিশন, এই প্রদর্শনী বলছে দ্য নিউজ অফ দিস এক্সিবিশন হ্যাজ বিন পাবলিশড ইন দ্য নিউজ পেপার, ঠিক আছে? দেখুন, তাহলে সেন্টেন্সটা বাংলায় ছোট কিন্তু আমাদের ইংলিশে একটু বড় হচ্ছে। দিস মর্নিং ইটসেলফ মানে আজ সকালেই, ঠিক আছে, কাগজে বেরিয়েছে, হ্যাজ বিন পাবলিশড ইন দ্য নিউজ পেপার, এই প্রদর্শনীর খবর, দ্য নিউজ অফ দিস এক্সিবিশন। এবছরকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে। ইট ইজ সেড, মানে এটা বলা হচ্ছে দ্যাট দিস ইয়ার, এবছর, দ্য আর্ট এক্সিবিশন মানে চারুকলা প্রদর্শনী, বা এটাকে আপনারা ফাইন আর্টও বলতে পারেন, আর্ট এক্সিবিশনই বলবেন, ইজ গোয়িং টু বি হেল্ড, মানে সেটা হতে চলেছে, ইজ গোয়িং টু বি হেল্ড অন সাজ এ লার্জ স্কেল, এত বড় আকারে, আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারেও কোনো বিধিনিষেধ নেই। অ্যান্ড দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন দ্য ইউজ অফ মিডিয়াম, মানে মিডিয়াম ব্যবহারে কোনো রকম রেস্ট্রিকশন সেখানে নেই। বোঝা গেছে? বেশ, পরের পার্টটা দেখি কি বলছে। শিল্পী সেটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী। দ্য আর্টিস্ট উইল বি অ্যাবল টু চুজ ইট অ্যাকর্ডিং টু হিজ ওন উইশ, তার নিজের ইচ্ছা মতো। এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মূল বৈশিষ্ট্য। দিস টু আর দ্য মেইন ফিচার্স অফ দিস এক্সিবিশন। এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট, দ্য আর্টিস্ট উইল বি অ্যাবল টু শো দেয়ার ট্যালেন্ট ফ্রিলি, অবাধে মানে ফ্রিলি, ঠিক আছে? এর ফলে মানে অ্যাজ এ রেজাল্ট দ্য আর্টিস্ট উইল বি অ্যাবল টু শো দেয়ার ট্যালেন্ট ফ্রিলি। বেশ, প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি, এটা নিয়েই এখন ভাবছেন আমাদের শিল্পী। এই যে এখন ভাবছেন বলছে, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হচ্ছে। আওয়ার আর্টিস্ট ইজ নাও থিঙ্কিং অনলি অ্যাবাউট দিস অ্যানাউন্সমেন্ট অফ দ্য এক্সিবিশন, ঠিক আছে? প্রদর্শনের এই যে বিজ্ঞপ্তি, অ্যানাউন্সমেন্ট, বা আপনারা বলতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন, ঠিক আছে, এটাও বলতে পারেন। ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র, তাই তাকে আলোড়িত এবং উত্তেজিত করে তুলেছে। হোয়াট ওয়াজ মেয়ারলি এ প্লেন অ্যান্ড কোল্ড পিস অফ প্রিন্টেড নিউজ, একটা পাতি খবর, একদম ঠান্ডা খবর, হ্যাজ থ্রিল্ড, তাকে আলোড়িত করে তুলেছে, অ্যান্ড এক্সাইটেড হিম, তাকে উত্তেজিত করে তুলেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইংরেজি আলোড়িত হতে পারে স্টায়ার্ড, ঠিক আছে, STIRRED, এই শব্দটাও আপনারা থ্রিলের বদলেও কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বেশ, এরপর দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এরকমই একটা সুযোগের প্রতীক্ষায় ছিল। ফর এ লং টাইম হি হ্যাড পেশেন্টলি বিন ওয়েটিং, হি হ্যাড বিন মানে সে কিন্তু অপেক্ষায় ছিল, মানে আগে কিন্তু ওয়েট করছিল, সেই জন্য আমরা কিন্তু এখানে হ্যাড বিন ব্যবহার করছি। মানে দেখুন, এটা হচ্ছে ফর এ লং টাইম হি হ্যাড পেশেন্টলি বিন ওয়েটিং ফর সাচ অ্যান অপরচুনিটি। তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি, সে চাইছিল যে লোকে সেটা জানুক, তাকে কিছুটা স্বীকৃতি দিক। হি ওয়ান্টেড পিপল টু নো হাউ স্কিল্ড হি ওয়াজ, কতটা সে স্কিল্ড, হাউ স্কিল্ড হি ওয়াজ ইন ইউজিং দ্য ব্রাশ, অ্যান্ড টু গিভ হিম সাম রিকগনাইজেশন, স্বীকৃতি মানে রিকগনাইজেশন, সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে সুযোগ। দিস ইজ দ্য অপরচুনিটি টু গেট দ্যাট রিকগনাইজেশন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সেন্টেন্সটা। দেখুন, একটু অন্যরকম প্যাসেজ, আশা করি আপনারা এটা ভালোভাবেই ট্রান্সলেশন করেছেন। আমাকে লিখেও আপনারা দেখাতে পারেন ট্রান্সলেশনটা, আমি কারেকশনও করে দেবো কমেন্টে যদি আপনি লেখেন, ঠিক আছে? কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। বেশ, তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন। এরপর আমরা বাংলা প্রতিবেদন চলে যাচ্ছি।
প্লাস্টিক দূষণ নিয়ে একটা আলোচনা সভা। এই ধরনের কিন্তু ওই এনভায়রনমেন্ট বা যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে রাইটিং আসতেই পারে, তো সেই জন্য আমি এগুলো করিয়ে দিচ্ছি। এবং আমি একটা সাজেশন দেবো আপনাদেরকে, যে কটা রাইটিং এখনও পর্যন্ত 9টা সেট হয়েছে, মানে টোটাল 18টা আমরা রাইটিং অলরেডি করে নিলাম। বাংলা ইংরেজি দুটোই দেখে রাখবেন। অনেক সময় হতে পারে প্লাস্টিক দূষণটা ইংলিশে চলে এলো, ঠিক আছে? তাহলে পয়েন্টগুলো কিন্তু আপনারা জাস্ট মনে রাখবেন এবং দেখবেন লেখাটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? একটু মাথায় সাজিয়ে নেবেন। বেশ, তাহলে শিরোনাম কি বলছে? আমরা শিরোনাম অনেক রকম দিই। প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত, প্লাস্টিক ব্যবহার কমাতে জনসচেতনতার ডাক আলোচনা সভায়, আর একটা কি, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, ঠিক আছে? তাহলে যে কোনো একটা শিরোনাম আপনারা ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় অন্য কোনো একটা শিরোনাম দেবেন, সেটাও দিতে পারেন। তাহলে আমরা কি বলছি দেখিনি। নিজস্ব প্রতিনিধি কক্ষ শহর 28শে ডিসেম্বর। ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণের ভয়াবহতা ও তার প্রতিকার নিয়ে গতকাল শহরের এক কমিউনিটি হলে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পরিবেশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় পরিবেশবিদ, শিক্ষক, সমাজকর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তাহলে একটা সভা হয়েছে, কারা কারা উপস্থিত আছে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমাদের একটা ডিটেল এক্সপ্লেনেশন থাকবে, এবং এই জাতীয় যে রাইটিং সেখানে কি হয় না, আমাদের নিজস্ব মতামতই আমাদের দিতে হবে প্লাস্টিক দূষণে, কিন্তু আমরা এখানে নিজস্ব মতামত যেহেতু দিতে পারবো না, তাই সেগুলো কোনো একজন মানুষ বলছেন বা এই আলোচনাতে উঠে আসছে, এইভাবে আমরা লিখব। তাহলে দেখুন কিভাবে লিখছি। সভায় এক পরিবেশবিদ জানান, প্লাস্টিক বর্জ্য মাটি, জল ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নদী ও নিকাশি ব্যবস্থায় জমে জলজ প্রাণীর জীবন বিপন্ন করছে। মানুষের স্বাস্থ্যের উপরেও এর বিরূপ প্রভাব পড়ছে বলে তিনি সতর্ক করেন। সভার আলোচনায় প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ, কাগজ ও জৈব পদার্থ ব্যবহারের উপর জোর দেওয়া হয়। পাশাপাশি বাড়িতে বর্জ্য পৃথকীকরণ, পুনঃব্যবহার এবং প্লাস্টিক কম ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। পরিবেশ দপ্তরের প্রতিনিধি সরকারি নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়ে আলোকপাত করেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডিটেল দেখে নিলাম, এবং আমাদের এরপর কনক্লুশন পার্ট আসবে যে এই করলে এটা সম্ভব, এটা এরকম তারা ভাবছে, এবং ভবিষ্যতে এই ধরনের সভা ভীষণ জরুরি। তাই তো, এটাই হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট। দেখুন, বারবার প্র্যাকটিস করতে করতে আপনাদের এগুলো খুব কমন হয়ে যাবে, তাই না? তাহলে কি বলছে, সভা শেষে উপস্থিত সকলেই প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার শপথ নেন। বক্তারা মনে করেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব নয়। আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিত্বগণদের মতে এমন ধরনের সেমিনার ভবিষ্যতে আরও বেশি করে আয়োজনের প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তাহলে এটা গেলো আমাদের কনক্লুশন পার্ট। বেশ, এরপর তাহলে রাইটিংটা বোঝা গেছে তো? ঠিক আছে, আপনাদের যদি মনে হচ্ছে অন্যভাবে লিখবেন সেটা আমাকে জানান, আরও কোন কোন পয়েন্ট দেওয়া যায়, ঠিক আছে? বেশ, এবার সারাংশ রচনা চলে যায়। সারাংশতে কী বলছে, অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ অবশ্য সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও, তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। 6 মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না। 1 বছর পর দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না, তাহলেই সব পণ্ড হবে। তো এটা ছিল সারাংশ। তাহলে সারাংশতে বলতে চাইছে যে মানুষ যদি অভ্যাস করে, তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে সেই অভ্যাসটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, তাই না? তাহলে এই যে আমি বলছি মিথ্যা কথা বলবো না, আস্তে আস্তে এরকম অভ্যাস করলে একটা সময় কিন্তু আর মিথ্যা কথাও মানুষ বলবে না, ঠিক না? তাহলে এই ধরনের বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে কি দেখি আমাদের শিরোনাম, না অভ্যাসের দ্বারা চরিত্র গঠন। মানুষের দীর্ঘদিনের অভ্যাস সহজে ত্যাগ করা যায় না, তাই চরিত্র গঠনের জন্য ধৈর্য ও নিরন্তর সাধনা প্রয়োজন। অসত্য বা খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে হলে হঠাৎই জয়ী হওয়ার চেষ্টা না করে ধাপে ধাপে এগোতে হয়। অল্প অল্প করে সত্য কথা বলার অভ্যাসেই মানুষ একসময় পূর্ণ সত্যনিষ্ঠ হয়ে ওঠে। এই ধৈর্যশীল ও ধীর পদ্ধতির মাধ্যমেই মানুষ নিজেকে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করে তুলতে পারে, ঠিক আছে? তাহলে দেখুন সারাংশটা আমরা পড়ে নিলাম, এবং তারপরে আমরা নিজের মতো করে লিখলাম। সহজ ভাষায় লিখতে পারেন, বা যদি আপনার মনে হয় যে একটু ভাষা শৈলী দেবেন সেটাও দিতে পারেন। একদম প্রাঞ্জল ভাষার মধ্যে লিখবেন, এবং অবশ্যই একটা শিরোনাম দেবেন, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের
যেটা আমাদের সারাংশ পাঠ, এবং তারপর আমরা চলে যাচ্ছি বঙ্গানুবাদ। এটা ছিল আজকের বঙ্গানুবাদ পাঠ। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কি বলছে? দ্য ওশেন আর হিউজ অ্যান্ড কমপ্লিকেটেড সিস্টেম দ্যাট কভার মোস্ট অফ আওয়ার প্ল্যানেট। তাহলে বিশ্বের মহাসাগরগুলো অত্যন্ত বিশাল এবং জটিল বাস্তু সংস্থান বা জটিল একটা বাস্তুতন্ত্রের মধ্যে চলে, দ্যাট কভার মোস্ট অফ আওয়ার প্ল্যানেট, যা পৃথিবীর অনেকটা অংশ জুড়ে বিস্তৃত। মেনি ডিফারেন্ট প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল লিভ দেয়ার অ্যান্ড সাম অফ হ্যাভ নট ইভেন বিন ডিসকভারি ইয়েট। তাই তো, এগুলো অসংখ্য প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, যার মধ্যে অনেকগুলোই আজও আমাদের কাছে অজানা। ওশেন আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দে হেল্প কন্ট্রোল দ্য ওয়েদার অ্যান্ড প্রোভাইড ফুড ফর মেনি পিপল। তাহলে মহাসাগরগুলো আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে এবং অনেক মানুষের খাদ্য যোগান দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশ, হাউএভার আওয়ার ওশেন আর ইন ডেঞ্জার। আমাদের মহাসাগরগুলো বিপদসংকুল অবস্থায় দাঁড়িয়ে, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তনের ফলে দ্য লেভেল অফ দ্য সি ইজ গোয়িং আপ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, উইচ কজ বিগার অ্যান্ড মোর ডেঞ্জারাস স্টর্ম, যার ফলে ঘন ঘন এবং ভয়াবহ সামুদ্রিক ঝড় সৃষ্টি হচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড ফর দ্য পিপল লিভিং নিয়ার দ্য কোস্ট অ্যান্ড ফর দ্য এনিমেল দ্যাট লিভ ইন দ্য ওয়েদার। তাই তো, ওয়াটার। তাহলে কি বলছে? এটি উপকূলীয় জনপদ এবং সামুদ্রিক যে প্রাণীর তার বাসস্থানের উপর ক্ষতিকারক প্রভাব ফেলছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকের যে 6টা রাইটিং, তার একটা ডিটেল এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আরও কোনো টপিক আলোচনা করার মতো আপনাদের মনে হয়, সেটা আমাকে অবশ্যই জানাবেন, এবং এগুলো আপনারা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। আমি চেষ্টা করব একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এরকম মক টেস্ট করিয়ে দেওয়ার, এবং আরও যদি কোনো ইম্পর্টেন্ট রিলেভেন্ট টপিক থাকে সেটা আমি আলোচনা করে দেবো। সবাই খুব ভালো করে প্রিপারেশন নেন, মকগুলো প্র্যাকটিস করুন, মকগুলো দেখতে থাকুন। আপনাদের পরীক্ষায় একটু যদি উপকার হয়, সেটাই আমাদের কাছে একটা অনেক বড় তৃপ্তি হয়ে দাঁড়াবে। তো উইস ইউ অল দ্য বেস্ট। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।